কি কি দেখছি আমি? এই ছেলেটির তো কোনো ক্ষতি হলো না, কিন্তু এটা তো হওয়ার কথা নয়। এই মরণবিনকে তো যে কেউ স্পর্শ করতে পারে না। তাহলে এই মরণবিন যে কেউ স্পর্শ করলে মুহূর্তের মধ্যে সে ধ্বংস হয়ে যায়। কিন্তু এই ছেলেটি এখনো কি করে অক্ষত অবস্থায় আছে? তার মানে ছেলেটি সাধারণ কেউ নয়। হ্যাঁ, আমারও তো সেটাই মনে হচ্ছে। এই ছেলেটি নিশ্চয়ই বিধাতার আশীর্বাদ প্রাপ্ত, আর তাই তো এই মারণবিন স্পর্শ করার পরও ওর কোনো ক্ষতি হয়নি। হয়তো এ কখনো কোনোদিনও জীবনে কোনো পাপ কাজ করেনি। আমার যাই হয়ে যাক না কেন, আমাকে যে আমার অভাগীকে সুস্থ করার জন্য ঝুঁকিটা নিতেই হবে। তাছাড়া আমার অভাগী যদি না বেঁচে থাকে তাহলে আমি বেঁচে থেকে কি করব? অভাগীকে ছাড়া তো আমার জীবনও অর্থহীন। আর তাই বাঁচতে হয় দুজনে একসাথে বাঁচবো, আর মরতে হলে দুজন একসাথেই মরবো। আর তাই এই মরণবিন আমি বাজাবো। আমি জানি না ওই কালনাগিনীকে এখানে এনে হাজির করতে পারবো কি না। তবে বিধাতা, তুমি আমার সহায় হও, আমি যেন আমার অভাগীকে সুস্থ করে তুলতে পারি। কি হলো কি রাজকুমার, তুমি চুপ করে আছো কেন? এভাবে চুপ করে থেকো না। আমাদের হাতে যে সময় বড্ড কম, আর এই অল্প সময়ের মধ্যেই যে আমাদেরকে ওই কালনাগিনীকে এখানে হাজির করতেই হবে, না হলে অভাগীকে যে আর কোনোভাবে বাঁচানো সম্ভব নয়। এখন দেখো তুমি কি করবে। আপনি চিন্তা করবেন না, আমি আমার প্রাণ দিয়ে হলেও অভাগীকে বাঁচানোর চেষ্টা করব। আর তাই আমি এক্ষুনি মরণবিন বাজানো শুরু করতে চাই। হ্যাঁ, আমি জানি এই কাজটা তোমার জন্য বড্ড কঠিন হয়ে যাবে, কিন্তু আমার মনের বিশ্বাস তুমি অবশ্যই এটা করতে পারবে। কারণ আমি যতটুকু বুঝতে পারছি, তুমি তোমার অভাগীকে তোমার নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসো। যাই হোক, এখন আর কথা না বাড়িয়ে তুমি বিন বাজানো শুরু করে দাও। আর নাগরানী আর আপনি এক্ষুনি ঘরের বাইরে গিয়ে অপেক্ষা করুন, কারণ এই কক্ষটা এখন মোটামুটি ফাঁকা রাখতে হবে। হ্যাঁ, আমরা অবশ্যই বাইরে গিয়ে অপেক্ষা করছি রাজকুমার। তুমি আমার অভাগীকে সুস্থ করে তুলো। এরপর নাগরানী ও তোতা পাখি সেখান থেকে চলে যায়। ওদিকে তন্দ্রা তার প্রাসাদে ফিরে যায়। কি হলো কি দিদি, তুমি হঠাৎ করে কোথায় চলে গিয়েছিলে? তোমাকে খুঁজে খুঁজে আমি তো হয়রান হয়ে গিয়েছিলাম। আর তাছাড়া তুমি তো কখনো কোনোদিনও আমাকে না জানিয়ে কোথাও যাওনি গো। তাহলে আজ এভাবে হুট করে আমাকে না জানিয়ে কোথায় গিয়েছিলে বলো তো? কানি বুড়ি, তুই আমাকে এখনো দিদি দিদি বলে ডাকছিস? তোকে না কতবার করে বলেছি তুই এখন থেকে আমাকে দিদি দিদি বলে ডাকবি না, আমাকে বলবি রাজকুমারী তন্দ্রা। এ কি বলছো কি দিদি? দুঃখিত তন্দ্রা, তুমি তো আমাকে বলেছিলে তোমাকে তন্দ্রা বলেই ডাকতে, কিন্তু আজকে আবার বলছো যে তোমাকে রাজকুমারী তন্দ্রা বলে ডাকতে। তোমার কথা রাগা মাথা তো আমি কিচ্ছুটি বুঝতে পারছি না গো। বুঝতে পারবি, সব কিছু বুঝতে পারবি। আমাকে যে রাজকুমারী তন্দ্রা হয়ে উঠতেই হবে। আর তাছাড়া আমাকে এক্ষুনি যেতে হবে ওই রূপনগর রাজ্যে, কারণ আমি তো আমার হবু শ্বশুর বাড়িতে বলে এসেছি আমি রূপনগর রাজ্যের একমাত্র রাজকন্যা, রাজকুমারী তন্দ্রা। আর আমাকে তো রূপনগর রাজ্যের রাজকন্যা হয়ে উঠতেই হবে, তাই না? কি বলছো কি দিদি? কিন্তু রূপনগর রাজ্যের রাজা কি তোমাকে রাজকন্যা হিসেবে মেনে নেবে? আর তাছাড়া রূপনগর রাজ্যের রাজকন্যা বা রাজপুত্র যদি থেকে থাকে, তাহলে তুমি কি করবে বলো দেখিনি? কি করব সেটা তোকে আমি পরে বুঝিয়ে দেব।
এখন আমার হাতে সময় খুব কম। রাজকুমার হয়তো বা খুব তাড়াতাড়ি তার রাজপ্রাসাদে ফিরে আসবে। তার আগে আমাকে যে ওই রূপনগর রাজ্যের একমাত্র রাজকন্যা হয়ে উঠতেই হবে। তাই আমি যাচ্ছি রূপনগর রাজ্যের উদ্দেশ্যে। তুই আমার প্রাসাদ পাহারা দে। এই কথা বলে তন্দ্রা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। দিদি যে কি বলে গেল কিছুই তো বুঝতে পারলুম না। দিদির মাথায় কখন যে কি ঢোকে আমি বুঝতে পারি না। যাই হোক, সে যাই করুক, আমি আমার মতো করেই থাকি। ওদিকে কালনাগিনী এমন একটি জায়গায় আশ্রয় নেয় যেন সেখান থেকে তাকে কেউ খুঁজে বের করতে না পারে। আমি এখন এখানে বড্ড নিশ্চিন্ত আছি। আমাকে আর কেউ কখনো আমি না চাইলে খুঁজে বের করতে পারবে না। আর তাছাড়া আমি আমার এই আস্তানায় রয়েছি, আর এই আস্তানাটাকে আমি এমনভাবে মন্ত্রপুত করে সুরক্ষিত করে ফেলেছি যে স্বয়ং নাগরানীও যদি আমার আস্তানার খোঁজ করে তাও সে কোনোভাবে আমার খোঁজ পাবে না। আমি এখন নিশ্চিন্ত, মহা নিশ্চিন্ত। আর এভাবে বেশ কিছুদিন এখানে লুকিয়ে থাকতে পারলেই হবে। এরপর সময় মতো আমি এখান থেকে বের হব। আর তান্ত্রিক বাবা ফিরে এলে তো আমার শক্তি আরো বেশি সঞ্চার করব। তারপর ওই নাগরানীকে হত্যা করে আমি হব ওই নাগ সাম্রাজ্যের একমাত্র সম্রাজ্ঞী। তবে ওই তন্দ্রা আমাকে আমার মৃত্যুর ভয় দেখালো, কিন্তু আমি জানি আমার মৃত্যু হবে না, কারণ আমি এখানে এমনভাবে লুকিয়ে থাকলে কেউ তো আমাকে খুঁজেই পাবে না। তাহলে কি করে আমার মৃত্যু হবে? তাছাড়া তন্দ্রা আমাকে এটাও বলেছিল আমার নিজের কারণেই নাকি আমার নিজের মৃত্যু হবে, কিন্তু সেটা তো আমি হতে দেব না। আমি খুব সাবধানে কদিন এখানেই থাকবো, দেখি কি করে আমার মৃত্যু ঘটে। সত্যি আমার মাথা থেকে অনেক বড় একটা দুশ্চিন্তা দূর হয়েছে রে। মনের মধ্যে আবার নতুন করে আশা জাগতে শুরু করেছে। সত্যি আমারও একই রকম অবস্থা। আমারও এবার সত্যি মনে হচ্ছে যে ওই মেয়েটাকে হয়তো বা সুস্থ করে তোলা সম্ভব হবে। তবে হ্যাঁ, ওই ছেলেটি না থাকলে এরকম কিচ্ছুই হতো না, কারণ ওই ছেলেটির জীবনে ঝুঁকি নিয়ে কিভাবে মরণবিন উদ্ধার করলো দেখতে পেলি? আর তাছাড়া মৎস্যরানী তো বলেছিল ওই মরণবিন উদ্ধার করা নাকি কোনোভাবে সম্ভব না, কিন্তু দেখলি ওই ছেলেটি অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। আর দেখলি ওই ছেলেটি নিশ্চয় ওই মেয়েটিকে সুস্থ করে তুলবে। কিন্তু আসলে কি সবকিছু এত সহজে হয়ে যাবে? আমার মনটার মধ্যে কেমন যেন একটু খটকা লাগছে রে। না না রূপালি, তুই এমন কিচ্ছুটি বলিস না। বিধাতা চাইলে সব কিছু সম্ভব। চল আমরা দুজনে মিলে বিধাতার কাছে প্রার্থনা করি যেন ওই ছেলেটি ওই মেয়েটিকে তাড়াতাড়ি সুস্থ করে তুলতে পারে। ঠিকই বলেছিস। আর বিধাতাকে ডাকলে তো বিধাতা কখনো কারো ডাক ফিরিয়ে দেন না, তার প্রার্থনা অবশ্যই মঞ্জুর করেন। আর তাই আমাদের উচিত বিধাতাকে স্মরণ করা। ওদিকে রাজকুমার বিন বাজাতে শুরু করে। এই তো রাজকুমার, তুমি সঠিক নিয়মে বিন বাজাতে শুরু করে দিয়েছ। আর এভাবে বাজিয়েই যাও। আর হ্যাঁ, তুমি মনে রেখো কোনোভাবে এই বিনের সুর তুমি বন্ধ করবে না। তুমি যদি একটি বারের জন্য ভুলেও এই বিনের সুর থামিয়ে দাও তাহলে তোমার জীবন বিপন্ন হবে। আর শুধু সেটাই নয়, অবাকিকেও যে বাঁচানো আর কোনোভাবেই সম্ভব হবে না। আর ওই কাল নাগিনী এসে কখনো অবাকি শরীর থেকে বিষও তুলবে না। আর তাই তোমার যত কষ্টই হোক না কেন তুমি এভাবে বিন বাজিয়ে যাও। আমি জানি তোমার বড্ড কষ্ট হবে, কিন্তু তারপরও এই কষ্টটা তুমি তোমার
অভাগীর জন্য সহ্য করো আর বিন বাঁচাও। আর অভাগীর মুখের দিকে তাকিয়ে দেখো, ও ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়তে শুরু করেছে। তুমি সেটা হতে দিও না রাজপুত্র। নিজের মনোবল এবং মনের শক্তিটা বাড়িয়ে তোলো আর বিন বাজাও। দেখবে বিধাতা তোমার সহায় হবে আর তুমি অবশ্যই সফল হবে। আর ওই কালনাগিনীর বিনের সুরে এখানে ছুটে আসতে বাধ্য হবে রাজকুমার, বাধ্য হবে। নাগরানী, ওই দেখুন রাজকুমার বিন বাঁচাতে শুরু করে দিয়েছে। তার মানে আমার অভাগীর আর ওভাবে অচেতন হয়ে পড়ে থাকতে হবে না। ওই কাল নাগিনী এসে আমার অভাগীর শরীর থেকে বিষ তুলে নেবে আর আমার অভাগী সুস্থ হয়ে যাবে। আমি আবার আমার মেয়েটাকে ফিরে পাবো। কিন্তু কাল নাগিনী এই বিনের সুরে কি আদৌ এখানে ছুটে আসবে? হ্যাঁ হ্যাঁ, এবার সত্যি ওই কালনাগিনীর দিন শেষ হতে চলেছে। তবে আমি জানি ওই কালনাগিনী নিজেকে কোথাও একটা আত্মগোপন করে রেখেছে, কিন্তু ও জানে না যে ও যতই আর যেভাবে নিজেকে আত্মগোপন করে রাখুক না কেন, এই দিনের সুর ওর কান অব্দি পৌঁছতেই হবে। আর একবার যদি দিনের সুর শুনতে পায়, ও যেখানেই থাকুক না কেন ওকে যে এখানে ছুটে আসতেই হবে আর অভাগীর শরীর থেকে বিষ তুলে নিতেই হবে। তবে 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 আবার কি নাগরানী, আমাকে বলুন দয়া করে। আসলে আমি একজন নাগিনী, তাই আমি খুব ভালো করেই জানি এই মরণ বিন বাজানো খুব একটা সহজ কাজ নয়। আর আজ পর্যন্ত কেউ কখনো কোনোদিনও এই মরণ বিন বাজিয়ে সফলতা অর্জন করতে পারেনি। এই মরণ বিন যে বাজিয়েছে সেই যে প্রাণ হারিয়েছে, কারণ ওই কালনাগিনী কি সহজেই মরণ বিনের সুরে আসতে চাইবে না। সে অনেকটা সময় নেবে। আর একটা স্বাভাবিক মানুষ যে বিন বাজাতে পারে না অতটা দম ধরে। তাই তো জানি না এখন রাজকুমার কতটা সময় ধরে ওই মরণ বিন বাজাবে। এখন তো সত্যিই আমার বড্ড ভয় হচ্ছে। আর তাছাড়া ওই বুদ্ধি বুড়ি তো বলল মরণ বিন বাঁচানো বন্ধ করে যদি দেয় রাজকুমার, তাহলে রাজকুমারেরও মৃত্যু ঘটবে। এখন তো দেখছি আমার মেয়েটার জন্য রাজকুমারের জীবনও বিপন্ন হতে চলেছে। এ বিধাতা, তুমি রক্ষা করো, তুমি ওই রাজকুমারকে রক্ষা করো আর আমার মেয়েটাকে ওই কালনাগিনীর বিষের প্রভাব থেকে বাঁচিয়ে দাও। মহারাজ, দেখতে দেখতে তো বেশ কয়েকটা দিন পার হয়ে গেল, এখনও রাজকুমার ফিরে এলো না। সত্যি এবার আমি যেন সহ্য করতে পারছি না। আমার মনটার মধ্যে যে বড্ড অস্থিরতা কাজ করছে। আপনি একটু দেখুন না, সৈন্য সামন্ত পাঠিয়ে আমার রাজকুমারের কোনো একটা খবর পাওয়া যায় কি না। রানী, তোমার কি মনে হয় আমি এখনো চুপচাপ বসে আছি? আমি অনেক আগেই সৈন্য সামন্ত পাঠিয়ে দিয়েছি আমার রাজকুমারকে খুঁজে বের করে আনার জন্য। সত্যি বলতে রাজকুমার ছাড়া যে আমার বড্ড খারাপ লাগছে। জানি না ওদিকে রাজকুমার এখন কি অবস্থায় আছে সেটাও আমি জানি না। আর ওই মেয়েটিকে খুঁজে পেয়েছে কিনা সেসবেরও কোনো খবর আমাদের কাছে নেই। তাই তো আমি আর দেরি না করে ওর জন্য সৈন্য পাঠিয়ে দিয়েছি। আর দেখবে খুব তাড়াতাড়ি রাজকুমারের খবর নিয়ে আমার সৈন্য সামন্ত ফিরে আসবে। ঠিক আছে, কিন্তু মহারাজ, কাল যে রাজকন্যা এসেছিল সেই রাজকন্যা কি চলে গেছে? হ্যাঁ রানী, তোমার শরীরটা ভালো ছিল না, তুমি ঘুমিয়েছিলে, তাই তো তোমাকে বলে যেতে পারেনি। সে আমার কাছ থেকে বিদায় নিয়ে ফিরে গেছে আর বলে গেছে রূপনগর রাজ্য থেকে নাকি খুব শীঘ্রই রাজামশাই এসে আমাদের রাজ্যের সাথে বন্ধুত্ব করবে। রূপনগর রাজ্য তো অনেক বড় একটা রাজ্য, ওই রাজ্যের সাথে বন্ধুত্ব করতে পারলে তো আমাদের রাজ্যের জন্য অনেক ভালো হবে। যাক, ভালোই হলো। ওই রাজকন্যার জন্য অবশেষে আমরা রূপনগর রাজ্যের সাথে বন্ধুত্ব করতে পারবো। আর সত্যি বলতে ওই মেয়েটাকেও না আমার বড্ড ভালো লেগেছে। শুধু শুধু এর আগে আমরা ওই মেয়েটিকে ভুল বুঝেছিলাম আর ওই মেয়েটি আমাদের রাজ্যে আবার আসতে চাইছে। তুমি বরং ও রূপনগর রাজ্যের মহারাজের সাথে কথা বলে তাকে এই রাজপ্রাসাদে আসার একটা ব্যবস্থা করে দিও, ঠিক আছে? বন্ধুরা,
কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ঝিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।